3 নম্বর চুম্বক কোয়ান্টাম সংখ্যা। যাকে প্রকাশ করা হয় m দ্বারা, চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটাতে কি বোঝায়? এটা আবার বোঝায় উপস্তরের বিভক্তি, মানে একটা ঘরের মধ্যে আবার রুম আছে, সেই রুমগুলো প্রকাশ করে, তাকে অরবিটাল বলা হয়। মানে কোন উপস্তরের অরবিটাল কয়টা, কোন উপস্তরের অরবিটাল কয়টা তা দেখানোর জন্য হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এটা ধারণা করতে আসে আমি একটু বলি। তোমরা পড়ছো সলিনয়েড পড়ছো, যে একটা ধাতব দ্বন্দ্বের উপর যদি ধাতব দ্বন্দ্ব মনে করে, ধাতব দ্বন্দ্বের উপর তার পেছানো হয়, এরকম তার পেছানো হয়, দুটো মাথা হবে, একটা নেগেটিভ পজিটিভ দিয়ে লাগে, তাহলে এটা চুম্বক হয়ে যায়। একটা এন মেরু হয়, একটা এক্স মেরু হয়, কিন্তু চুম্বক হয়ে যায়। তো এখানে চুম্বকটা কেন হয় আমরা এটা জানি, যে বৈদ্যুতিক তার যেখান থেকে গেছে তার সঙ্গে চুম্বক ক্ষেত্র জড়িত। একটা তারের সাথে চুম্বক ক্ষেত্র আছে, একটা বস্তু নিপূর্ণগ্রস্ত, এটার মধ্যে চুম্বক ক্ষেত্র আছে, এই চুম্বক ক্ষেত্র কিন্তু আছে। এই জন্য একটা তার যখন সচল থাকে, যখন বৈদ্যুৎ প্রবাহিত হয়, এর কাছে যদি কম পাশ আনা হয়, চুম্বক আনা হয়, তার বিক্ষেপ দেয়। তাহলে বোঝা গেল যে তড়িৎ যেখান দিয়ে যায় সেখান দিয়েই চুম্বক ক্ষেত্র একটা তৈরি হয়, মানে চুম্বক তড়িতের সাথে চুম্বক ক্ষেত্র জড়িত। আবার এটা সলিনয়েড বলা হয়, যখন একটা কয়েলের মধ্যে তড়িৎ সংযোগ দেওয়া হয়, কয়েলটা, এটাকে কয়েল বলা হয়, এটা তাদের মানে কয়েল, মানে এই যে একটা পাক দিলাম, এটা কুণ্ডলী, যখন অনেকগুলো পাক দেওয়া হয় এভাবে স্প্রিং এর মতো হয়, এই স্প্রিং এর মতো মাইনাস প্লাস, বা একটা দুইটা তার সংযোগ দিলাম, তার বৈদ্যুতিক তার সংযোগ দিলাম, তখন এর মধ্যে একটা চুম্বক ক্ষেত্র, এটা চুম্বকের মতো আচরণ করবে। একটা দক্ষিণ মেরু হবে, একটা উত্তর মেরু হবে, দুটো মেরু হবে। আচ্ছা, এখানে বিজ্ঞানীরা দেখলো, বা আমরা বুঝতে মানে চিন্তা করতে পারি যে কেন চুম্বক হয়। কারণ ইলেকট্রন না বৃত্তাকারে ঘুরতেছে না, তার যেহেতু একটা কুণ্ডলী পাকানো, ইলেকট্রনটা ডুবে যায়, ইলেকট্রন ডুবে যাওয়ার ফলে এই প্রত্যেকটা কুণ্ডলীর জন্য, প্রত্যেকটা বৃত্তাকার পাকের জন্য একটা চুম্বক ক্ষেত্র হচ্ছে। এই চুম্বক ক্ষেত্র তো হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য। একটা ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে বৃত্তাকার পথে বিতরণে করতেছে। এখানে যদি চুম্বক ক্ষেত্র হয়, তো ওখানে চুম্বক ক্ষেত্র হওয়ার সমস্যা পেতে পারে না। এইটাই যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে বৃত্তাকার পথে, এই বৃত্তাকার পথে আবর্তনের জন্য পরমাণুর মধ্যেও ইলেকট্রনের একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর চুম্বকের বৈশিষ্ট্য কি? আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা। এই আকর্ষণ বিকর্ষণ ক্ষমতার জন্য যদি কতগুলো চুম্বকের রাখা হয়, তারা একে আকর্ষণ বিকর্ষণ করবে, ফলে একটা সমবস্থায় আসবে না, একটা নির্দিষ্ট জায়গা তারা বাঁচিয়ে নেবে না, কণিকভাবে তারা বিন্যস্ত হয়ে যাবে। এখানেও কথাটা ওইটাই, যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে বৃত্তাকার পথে, আবার নিজের আবর্তন করে, সব মিলে আর তখন এই ইলেকট্রনগুলো এক একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে। এই চুম্বক ক্ষেত্র তৈরি করে উপস্তরগুলো আমাদের একটা চুম্বক ক্ষেত্র থাকে, এই উপস্তরগুলো যখন চুম্বক ক্ষেত্র থাকে, এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই উপস্তরগুলো আবার কি হয়ে যায়? বিন্যস্ত হয়ে যায়। এই যে বিন্যাস প্রকরণ, এই বিন্যাস প্রকার ব্যাখ্যা করার জন্য ধারণা আসছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কোন উপস্তরের মধ্যে কয় প্রকার বিন্যাস আছে, মানে কয়টা অরবিটাল আছে, সেটা ব্যাখ্যা করা হয় চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। ক্লিয়ার হচ্ছে তো? যে চুম্বক শক্তির প্রভাবে উপস্তরের একটা পরমাণুর ভিতরে উপস্তরগুলো আছে, উপস্তরের পুনরায় বিন্যাস ঘটে। উপস্তরের পুনরায় বিন্যাস প্রকরণ ব্যাখ্যা করা হয় যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, সেই কোয়ান্টাম সংখ্যাটাই বলা হয় চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এই চুম্বক কোয়ান্টাম সংখ্যার স্যাম্পল কি? এম। এখন আমরা এখানে কিছু তথ্য দিব, তারপরে ব্যাখ্যা যাব। এম এর মান, চুম্বক এম এর মান 0 থেকে শুরু হয়। এটাও 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু, এটা এক নম্বর কথা, 0 থেকে শুরু। আরেকটা হলো এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। দেখো জানা দরকার সেটা, এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল।
2 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটা হলো m এর মান 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত। এই তিনটা দ্বারা আমরা নির্ণয় করব n পর্যন্ত। l এর মান 0 থেকে শুরু হয়, মানে 0 আছে এখানে, l এর মান 0, m এর মান 0 আছে, l এর মান 0 আছে, m এর মান 0 আছে। তাহলে m এর মান 0 থেকে শুরু, m এর মান l এর মানের উপর নির্ভরশীল, আর m এর মান 0 থেকে প্লাস মাইনাস l, মানে কি প্লাস l হয় মাইনাস l হয়। তাহলে l এর মান বসাই আমরা বাই করব এখন m এর মান কত হয় এটা। এখান থেকে বের করব কোন উপস্তরে অরবিটাল কয়টা। আর আগে সংজ্ঞা দেওয়া দরকার ছিল অরবিটাল এবং অরবিটের মধ্যে পার্থক্যটা কি। অরবিট হলো এই যে ভুর মডেল অনুসারে ইলেকট্রনের যে বৃত্তাকার পথগুলো, আর ভুর মডেল ভুর বলছে কি যে ইলেকট্রন কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, এই বৃত্তাকার পথগুলো হলো কি অরবিট। আবার অরবিটের মধ্যে এই পথের মধ্যে ইলেকট্রন সব জায়গায় থাকে না, এর মধ্যে ইলেকট্রন যে জায়গায় বেশিরভাগ সময় পাওয়া যায় ইলেকট্রনকে, ওই অঞ্চলটা বলা হয় অরবিটাল। যদি বলা হয় একটা লোক অমুক বাড়ি থাকে, তরফদারি থাকে, বাড়ির সব জায়গায় থাকে, জঙ্গলে থাকে না, কোন জায়গায় বেশি সময় থাকে, তার একটা আসন আছে না, তার একটা অবস্থান আছে না, তার খাট বা যাই বল তার চেয়ার যেটাই বলো, ওই বাড়ির মধ্যে সে কোন জায়গায় বেশিরভাগ সময় থাকে, এটা হলো তার অরবিটাল। এরকম ইলেকট্রন একটা স্তরে কোন জায়গায় তাকে বেশিরভাগ সময় পাওয়া যাবে সেটা হলো অরবিটাল। অরবিটালগুলোকে প্রকাশ করা হয় এই চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। অর্থাৎ উপস্তরের যে পুনরায় বিন্যাস, সেই বিন্যাসটা ব্যাখ্যা করা হয় যে কোয়ান্টাম সংখ্যা, সেটা হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যা। আমার 3টা পয়েন্ট আনবো। এখন আমরা যাব যে কোন উপস্তরে অরবিটাল কয়টা, এটা আমরা এখন m এর মান থেকে বের করব। s উপস্তরের জন্য এখন s উপস্তরে কি কি অরবিটাল আছে আমরা দেখছি, এটা হিসাব নিকাশ করি। s উপস্তরের জন্য, s উপস্তরের জন্য আমরা আগেই বলছিলাম যে l এর মান জানা থাকতে হবে। l এর কোন উপস্তরের জন্য l এর মান কত ওটা বলছিলাম না, তো বলো দেখি s উপস্তরের জন্য l এর মান কত? 0। l উপস্তরের জন্য l সমান 0। এটা অনেকের প্রবলেম হয়, তোমাদের জন্য তাড়াতাড়ি হয়ে গেল, তোমাদের ক্লাসে স্পেশাল ক্লাস। আচ্ছা, s উপস্তরের জন্য l সমান 0, তাহলে অতএব m সমান কত হয়? এখন এটা আগেই বলছি 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত। m সমান 0 থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? প্লাস মাইনাস l পর্যন্ত। বসাও এখানে 0 থেকে প্লাস মাইনাস l, l এর মান কি 0, দেখেন প্লাস মাইনাস 0, 0 তো না প্লাস মাইনাস নাই, তারপরে দেখাইলাম তার মানে কি 0 l এর মান, অতএব m সমান কি 0, আর কিছু হয় না। তাহলে l এর মান s এর মান যখন 0, l এর মান যখন 0, m এর মানও কি 0, এটা মনে রাখবা। এটা আমরা যখন এই যে বিভিন্ন একটা ইলেকট্রনের যখন বলে যে কোয়ান্টাম সংখ্যাগুলো লেখো, তখন আমরা যদি পাই l এর মান 0 হলে সবই 0, l এর মান 0 হলে সব 0। তাহলে l এর মান 0, m এর মানও 0 হলো। এখানে তাহলে l এর মান 0, m এর মান 0, একটা মাত্র মান। m এর কত মান পাইছি? একটা মাত্র মান। m এর মান যদি একটা হয়, অরবিটালও কি একটা, অর্থাৎ s উপস্তরের জন্য, s উপস্তরের জন্য m এর মান মাত্র একটা, মাত্র একটি। সুতরাং বলতে পারি যে দেখো আর কি, সুতরাং তোমরা ব্যাখ্যায় বিভিন্ন ভাষায় দেওয়া যদি আসা হবে। সুতরাং s উপস্তরে অরবিটাল, অরবিটাল মাত্র একটি, মাত্র একটি।
উপস্তরে মাত্র অরবিটালে মাত্র একটা, মানে s অরবিটালে s উপস্তরে একটা অরবিটাল, মানে s উপস্তর অরবিটালও অরবিটাল একটাই, s উপস্তর অরবিটাল একটা। এখন আমরা যাই পিতে। আচ্ছা, এখানে আরো কিছু আলোচনা করে ফেলাই, s এর আকৃতি কি হবে, আকার আকৃতি কি হবে আছে না। যে দেখো এখানে s এর একটি মাত্র মান, এই একটি মাত্র মান দ্বারা যদি s এর চিত্র অঙ্কন করতে যাও, সেখানে আর বিন্যাস একটা মাত্র অরবিটাল, সেটা দেখা যায় তার আলাদা করে বিন্যাস নাই, তাহলে তিনটা অক্ষ বরাবর সে সমানভাবে বিস্তৃত থাকবে। তাহলে যদি আমরা এটাকে অঙ্কন করি, যেহেতু s উপস্তরের বিন্যাস মাত্র একটা, সুতরাং তার আকৃতিও একটা সুষম আকৃতি, অর্থাৎ বর্তুলাকার। s অরবিটালে s অরবিটালের আকৃতি আমরা এখানে ব্যাখ্যা করব। আকৃতি তিনটা অক্ষ আমরা জানি যে ত্রিমাত্রিক ভাবেই তো আমরা দেখাই সবকিছু ত্রিমাত্রিক ভাবে। এটা যদি এক অক্ষ হয়, এটা যদি ধরো y অক্ষ, এটা হলো z অক্ষ। ত্রিমাত্রিক বিন্যাস আমরা বলতে ত্রিমাত্রিক বিন্যাস হয়, যেহেতু s অরবিটালের বিন্যাস মাত্র একটা, মানে s অরবিটালের জন্য s উপস্তরের জন্য চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান মাইসি মাত্র একটা, সুতরাং এর বিন্যাস যদি করি তাহলে তিনটা অক্ষ বরাবর তার সুষমভাবে হবে, কোনো দিকে কম বেশি হবে না। অর্থাৎ s অরবিটালটা তিনটা অক্ষ বরাবর সুষমভাবে বিস্তৃত। এটা কিন্তু বৃত্ত না, বর্তুলাকার, স্পাইরিক্যাল বলা হয়। অর্থাৎ বল যেরকম আমরা ফুটবল খেলার বল যেরকম না, সেই রকম স্পাইরিক্যাল। এটাকে আমরা যদি এখানে দেখি বিন্দু দেখাতে পারি, এরকম স্পাইরিক্যাল, তিনটা অক্ষ বরাবর সুষমভাবে বিস্তৃত। এটা বলতে পারি 1s অরবিটাল। তাহলে 2s কি হবে? 2s টা বড় হবে, পরেরটা হবে 2s। এটার উপরে যায়, এটার উপর আরেকটা, মনে করে একটা বলের উপর আরেকটা বল চিন্তা করো, সেটা হলো 2s অরবিটাল, এরকম। তাহলে এটা যদি 1s অরবিটাল হয়, এটা হবে কি? এটা হবে 2s অরবিটাল, এটা হলো s অরবিটাল, s অরবিটাল। অর্থাৎ s উপস্তরে অরবিটাল মাত্র একটা, এর কোনো আলাদা কোনো বিন্যাস না থাকায় তিনটা অক্ষ বরাবর সুষমভাবে বিস্তৃত, সুতরাং তার আকৃতি বর্তুলাকার, স্পাইরিক্যাল, বর্তুলাকার যাই বলো, তিনটা অক্ষ বরাবর বিস্তৃত। আর যদি আমরা আর্টিস্টরা যদি করে তাহলে আর সুন্দর করে করবে, একটা বল বানাবে, এরকম সুন্দর একটা বল বানাইলো, এই তিনটা অক্ষ বরাবর এটা দেখাবে এরকম ভাবে, এরকম ভাবে। এটা হলো x, এটা y, এটা হলো z অক্ষ বরাবর, তিনটা অক্ষ বরাবর সেটা সমানভাবে বিস্তৃত আছে। এটা হলো s অরবিটাল, এটা হলো s অরবিটাল, s অরবিটাল। আমরা যাই পিতে। পি উপস্তরে কি আছে? পরে যাই পি উপস্তরের আকৃতি। পি উপস্তরের কথা, আকৃতি সব ব্যাখ্যা হয়ে গেল। এখানে পি উপস্তরের জন্য আমরা এখন দেখবো যে পি উপস্তরে অরবিটাল কয়টা হয়, অর্থাৎ পি উপস্তরের জন্য চুম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান কি কি আসে এবং সেখান থেকে অরবিটাল কি আসে, তার আকার আকৃতি কি, ব্যাখ্যা বিস্তারিত। পি উপস্তরের জন্য, পি উপশক্তি স্তর বা উপস্তর যাই বলো, উপস্তরের জন্য, পি উপস্তরের জন্য l সমান, বলো কি হবে? 1। ভেরি গুড, 1। পি উপস্তরের জন্য 1, পি উপস্তরের জন্য l সমান, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 1। অতএব পি উপস্তরের জন্য m সমান চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান, আগে বলছি শূন্য থেকে কত পর্যন্ত হবে? প্লাস মাইনাস l পর্যন্ত। l বারবার লিখবো, এটা মুছে ফেলাই। প্লাস মাইনাস l পর্যন্ত, এটা একবার রাখি, প্লাস মাইনাস l পর্যন্ত সমান 0 থেকে, এখন l তো কিছু, l এর তো মান আছে, মানটা কত? 1, তাহলে প্লাস মাইনাস 1 পর্যন্ত। 0 থেকে প্লাস আর 1 বা মাঝখানে কোনো সংখ্যা হয় না, অতএব আমরা লিখতে পারি, অতএব m সমান প্লাস মাইনাস মানে কি? প্লাস 1 মাইনাস 1। আমরা যদি সংখ্যা রেখার ধারাবাহিকতা যাই তাহলে -1, 0 এবং প্লাস 1, তিনটা মান পাই।
এই তিনটা মানে ভিত্তিতে যেহেতু m এর মান তিনটা, তাহলে p উপস্থিতির বিন্যাস কয়টা? তিনটা। অর্থাৎ p উপস্থিতির বিন্যাস তিনটি। অর্থাৎ p উপস্তরের বিন্যাস, p উপস্তরের বিন্যাস তিনটি এবং p উপস্তরে অরবিটাল তিনটি। এখানে অরবিটাল বিজ্ঞানীরা মানছে যে তিনটা যদি বিন্যাস, এই তিনটা পি অরবিটাল তিনটা অক্ষ বরাবর অরবিটাল গুলো হলো px, py এবং pz এবং এখন তার আকৃতি আমরা লিখব। তাহলে আমরা পাইলাম যে p প্রস্তরের জন্য p প্রস্তরের বিন্যাস হলো তিনটা এবং p প্রস্তরের অরবিটাল কয়টা? তিনটাই। p প্রস্তরে অরবিটাল তিনটা অরবিটাল আছে। p যেখানে আছে তিনটা আছে, মনে রাখবেন। p যেখানে আছে তিনটা আছে। এটা কি কি? px, py, pz। এটার জন্য কিভাবে আসছে? তাহলে এটা হলো আসলে এটা প্লাস দাও, এটা মাইনাস হবে। মানে এটা হলো px, এটা py, এটা pz। এই নাম মানটাই মনে রাখবো। আমরা যখন একটা ইলেকট্রনের জন্য বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা বের করতে হয়, তখন এটাকে এভাবে দেবো আমরা যে +1 এর জন্য px, m এর মান যখন 0 তখন হলো py, m এর মান যখন -1 তখন আমরা pz। এটাই বলবো আর কি। এখন আমরা যাব p উপস্তরের আকৃতি। p উপস্তরের আকৃতি কি? প্রথম হলো p উপস্তরের কথা বলছে যে ভর্তি আর ডাম্বেল আকৃতি। p উপস্তর নাশপাতির মতো, তার দুইটা লুপ হবে, দুইটা। এটা হলো p উপস্তরের আকৃতি, দুইটা লুপ। p উপস্তর একটা লুপ, দুইটা লুপ। এটা হলো p উপস্তরের আকৃতি, p এর আকৃতি। p অরবিটালের এটা p উপস্তরের আকৃতি, p উপস্তর। এটা ডাম্বেল আকৃতি, p উপস্তর ডাম্বেল আকৃতি। তাহলে p উপস্তর তিনটা বিন্যাস, তিনটা কিরকম হবে? তিনটা অক্ষ বরাবর থাকবে। এটা তিনটা, একটা x অক্ষ বরাবর, মনে করো এটা তিনটা অক্ষ আমি রাখি, x অক্ষ, y অক্ষ আঁকতে পারলাম। যেটা কোথা খাড়া না, যেটাকে রাখা যাবে, এই জন্য এটাকে আমরা এইভাবে কোনা করে দিলাম আর কি। কারণ x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর কি 90 ডিগ্রি কোণে বসছে না? শোনো, x অক্ষ, y অক্ষ, z অক্ষ কিভাবে পরস্পর 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি রাখা সম্ভব এখানে না, এই জন্য এটা কোনা করে দেওয়া হয়। যেটা z অক্ষ ধরো, এটাকে z অক্ষ ধরো। তাহলে যে p অরবিটালটা উপস্তরটা যেটাই হলো x অক্ষ বরাবর চলে গেছে, সেটা হলো px অরবিটাল। কিন্তু x অক্ষ বরাবর আছে, y হতে নাই, z নাই। এটার নাম কি দেব আমরা? px অরবিটাল। এখন বলো অরবিটাল। উপস্তর থেকে আসে বলো কি? যখন বিন্যাস হয়ে গেল, আলাদা হয়ে গেল, তখন বলবো কি? এটা অরবিটাল। তাহলে px একটা অরবিটাল, এটা হলো px অরবিটাল। তারপরে আমরা যাব y এর দিকে। আমরা বলছি যে p অরবিটাল তিনটা, মানে p উপস্তরের বিন্যাস তিনটা। যে বিন্যাসটা গেছে y অক্ষ বরাবর, আমার সঙ্গে আঁকো, y অক্ষ বরাবর, সেটা এটা x অক্ষ বরাবর নাই, y অক্ষ বরাবর আছে। তাহলে এটা p y অরবিটাল। এটা কিন্তু লাগবে, আমরা যখন সংকরায়ন করব, হাইব্রিডাইজেশন, তখন এটা কিন্তু লাগবে, p y অরবিটাল, p y অরবিটাল। তারপর হলো যে p z অরবিটাল। এটা মুছে ফেলা এদিকে। আগে থেকে অঙ্ক আঁকি নিবা। z
যে পি অরবিটালটা গেছে ওয়াই অক্ষ বরাবর সেটা হলো পি ওয়াই পি জেড অক্ষ বরাবর, যে পি অরবিটালটার বিন্যাস জেড অক্ষ বরাবর হয়েছে এটা হলো পি জেড অরবিটাল, পি জেড অরবিটাল। এটা হলো পি জেড অরবিটাল। এই পি এর যে পি উপস্তরের অরবিটাল তিনটা, এটা বাইরে আরেকটা সূত্র আছে কিন্তু এটা লেখা নেব। কোন উপস্তরের অরবিটাল সংখ্যা, কোন উপস্তরে মোট অরবিটাল সংখ্যা, মোট, এটা অনেক সময় অবজেক্টিভ আকারে আসে, কোন উপস্তরে মোট অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা সমান এটা 12 প্লাস 1, 12 প্লাস 1 সংখ্যক হবে। এটা হচ্ছে যেমন আমরা এখানে, যেমন আমরা বের করে যদি এস উপস্তরে অরবিটাল সংখ্যা, এস উপস্তরে অরবিটাল সংখ্যা, এস উপস্তরের জন্য এল এর মান কত বলো? 0। তাহলে এখানে 2 ইনটু এটা তো এই হবে 2 ইনটু 0 প্লাস হলো 1 সমান কি হয় 0 প্লাস 1 সমান কি 1, অর্থাৎ এস উপস্তরের অরবিটাল একটাই, আমরা এটা পাইছি। এস উপস্তরের অরবিটাল একটা, মানে এস উপস্তরের অরবিটাল একটা অরবিটাল তিনটা অক্ষ বরাবর সমানভাবে বিস্তৃত। এভাবে এস উপস্তরে কি হয়ে গেছে, এস অরবিটালটা হয়ে গেছে বর্তুলাকার, বর্তুলাকার বলতে হবে, বর্তুলাকার, আর তিনটা অক্ষ বরাবর সমানভাবে বিস্তৃত, অর্থাৎ এস অরবিটাল বর্তুলাকার। আমরা পড়ছিলাম এরকম বর্তুলাকার। আসলে এটা কিন্তু বৃত্ত আঁকা তো যাবে না এখানে, এটা তো একটা পৃষ্ঠ, এটা তিনটা অক্ষ বরাবর থাকবে সুষমভাবে বিস্তৃত। আমি এটা একটা ধরি জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, তাহলে এটাকে যেরকম ভাবে বিন্দু দিয়ে পরে আর্টিস্টটা সাজায় নেয় আর কি, এটা হলো এস অক্ষ, বাস বর্তুলাকার। এখন আমরা পি এর জন্য যাই, পি উপস্তরের জন্য, পি উপস্তরের জন্য অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল, এটা নোট করে ভালো তো সবাই, যে কার নোট করে সুন্দর হয় একটা সেট করে হবে না নাকি? অরবিটাল সংখ্যা সমান 2 ইনটু এল এর মান 1 প্লাস 1 সমান কি 2 প্লাস 1 সমান 3। আমরা পাইলাম পি উপস্তরের অরবিটাল 3টা, এবং মানগুলা কি এটা পাইলাম আমরা মানগুলা। আর যদি এখানে মানগুলা বলি পি উপস্তরের জন্য এটা কি কি আসে, মানগুলা এর চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা বের করি। অর্থাৎ পি উপস্তরের অরবিটাল মোট 3টা, কি কি পাইছি পি এক্স, পি ওয়াই, পি জেড, এটা পাইছি আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। আমরা যেমন পাই যে পি উপস্তরের জন্য, পি উপস্তরের জন্য এল সমান যদি 1 হয়, এম সমান হবে 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত। এই হিসেবে আমরা পাই 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 সমান কি হয় -1, 0 প্লাস 1। মানে এটা এক এক বইয়ে এক একটা লেখছে, সমস্যা এটা। আমরা এটাই ধরি যে এটা -1 যদি হয়, এক বই লেখছে এটা কিন্তু হচ্ছে পি এক্স, এটার জন্য হচ্ছে পি ওয়াই, এটা হলো পি জেড। আর কোনো বই লেখছে এটাই পি এক্স,
এটা py, এটা হলো pz, আমরা ধরে দিয়ে দিলাম। দেখো এটাকে আমরা এগুলো করতে পারি যে যদি আসে যে px এর জন্য চুম্বক কোয়ান্টামটার মান কত, তাই -1, py এর জন্য 0, pz এর জন্য 1, এরকম পাঠিয়ে দিচ্ছি। আর এর আকৃতির জন্য যেটা বলছিলাম, পি ডাম্পের আকৃতি, অর্থাৎ 3টা পি 3টা অক্ষ বরাবর বিস্তৃত, x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর। এই দিকে পি অরবিটাল 3টা হয়ে গেছে। আকৃতি হলো, যদি সহজভাবে আঁকো, একটা হলো x অক্ষ বরাবর ডাম্বেলের মতো, এটা x অক্ষ বরাবর চলে গেছে। ও হয়েছিল এটা, এটা করো, সমস্যা নেই। এটা হলো px, এটা হলো আর সহজ আঁকার জন্য বললাম আর কি। এখানে একটু হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা হাইব্রিডাইজেশন মধ্যে আরো সুন্দর করবো ইনশাআল্লাহ। py এরকম হবে pz, যেটা অক্ষ বরাবর যায় তাহলে pz, যেটা অক্ষ বরাবর হলো pz। এটা যেটা অক্ষ বরাবর আছে pz, তো 3টা অরবিটাল px, py, pz, মানে আকৃতি চাই। কিন্তু এখন যাব আমরা ডি প্রস্তরের জন্য। প্রথম যাব ডি প্রস্তরে। মূল অরবিটাল, বের করো। 2 × n + 1 = 2 × ডি এর জন্য n এর মান কত? 2, তাহলে 2 × 2 + 1 = 5। আর 5টির জন্য কি কি মান আসে এটাই করব আগে। তারপরে আবার ডি উপস্তরের জন্য l = 2 আমরা জানি। অতএব m সমান হবে 0 হইতে +- l পর্যন্ত, আমি সম্পূর্ণ লিখতেছি বোঝার জন্য, l পর্যন্ত। এখন 0 হইতে আমরা +- l এর জায়গায় যদি l এর মানটা 2, +- 2 দিব 2 পর্যন্ত। অতএব m সমান 0 হয়, +- 2 পর্যন্ত হলে 1 তো আছে, +- 1 আছে, +- 1 +- 2, এটাকে এখনই করে ফেলো, আলাদা করে ফেলো। তাহলে -2 -1 0, মানে সংখ্যা রেখার ভিত্তিতে +1 এবং +2, এভাবে 4টা কোয়ান্টাম সংখ্যা, 4টা অরবিটাল, অর্থাৎ পি উপস্তরে, ডি উপস্তরে মোট অরবিটাল 5টি। 5টার জন্য এখন এই 5টার কোয়ান্টাম সংখ্যা কি হবে, এটা হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে পেয়েছি আমরা। অর্থাৎ ডি উপস্তরের জন্য m এর মান 5টা, এই মানগুলো হলো এগুলোর কোয়ান্টাম সংখ্যা -2 -1 0 +1 +2, এই 5টা কোয়ান্টাম সংখ্যা। এই 5টা কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে z², এটা হলো dz², dx² - y², dxy, dzx, dxy। আসলে যে সিরিয়ালি বলো এটাকে dxy, dyz, dzx, dx² - y², dz², কিন্তু কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে এভাবে সাজানো হয়েছে। অর্থাৎ m এর মান যখন -2, তখন এটার নাম দিছে, এটা হলো কোয়ান্টাম সংখ্যা, এটা হলো অরবিটালের নাম।
এটা কোয়ান্টাম সংখ্যা, অরবিটালের নাম dx মানে y স্কয়ার। এটা হলো 0 কোয়ান্টাম সংখ্যা, অরবিটালের নাম হলো dxy। এটা হলো নাম কোয়ান্টাম সংখ্যা, এটার নাম এবং কোয়ান্টাম সংখ্যা। তাই যে চিন্তা করো আর কি আমরা সহজভাবে নেব আগে যে কি কি অরবিটাল আছে। এটা xy, এটা yz, এটা এটা x, ওটা তো yz, এটা yz, ঠিক আছে, এটা হলো yz। অর্থাৎ dz স্কয়ার, dx মানে y স্কয়ার, dxy, y zx, yz। এটা সিরিয়ালি করলে কি হয়? xy, yz, zx, x মানে y স্কয়ার এবং dz স্কয়ার। এই চারটা অরবিটাল, চারটা মানে পাঁচটা অরবিটালের জন্য পাঁচটা কোয়ান্টাম সংখ্যা কি কি হবে এটা বের করছি কিসের সাহায্যে? চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান পাইলাম আমরা 0 থেকে +-2 পর্যন্ত। তাই +-1 মাঝখানে আছে। এভাবে পাইলাম m সমান -2, -1, 0, +1, +2, মানে ছোট থেকে বড় আকারে নেওয়া হয়েছে। এভাবে এদের নাম দেওয়া হয়েছে যখন m এর মান -2 d z স্কয়ার, m এর মান -1 dx স্কয়ার y স্কয়ার, m এর মান যখন 0 তখন dxy, তারপর m এর মান +1 dzx, m এর মান +2 yz dyz। এখন এদের আকৃতি কিরকম হবে? এটাও কিন্তু ডাম্বেল আকৃতি, কিন্তু জোড়া ডাম্বেল আকৃতি। 5টি ডি অরবিটালের আকৃতি। এটার আঁকাটা একটু জটিল, কিন্তু আমি সহজ করছি ইনশাআল্লাহ। আলোচনা করেছি কিন্তু চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এখন এই আগে আচ্ছা আমরা ওখানে কিন্তু সিরিয়ালটা অন্যভাবে আমরা চিন্তা করি এরকম হবে dxy একটা অরবিটাল, আর এটা dyz, dzx, dx স্কয়ার y স্কয়ার, আর এটা হলো dz স্কয়ার। এই পাঁচটা ডি অরবিটাল, এদের কোয়ান্টাম সংখ্যা আমরা যদি এখন সিরিয়াল করি তবে নিব কি? এটা নিব কি -2, এটা -1, আর এটা কি হবে 0, আর এটা হলো yz, এটা +1, এটা কি প্লাস, এরকম দেখাতে আসবে না দিলাম, হ্যাঁ আকৃতি। আচ্ছা আকৃতির জন্য এটা মনে আগে করতেছি xy, আগে দুটো অক্ষর, এটা মনে করো x, এটা y, এখানে জোড়া ডাম্বেল। যে ডি অরবিটালটা x y অক্ষের মাঝখান বরাবর আছে, মাঝখান বরাবর, এর নাম হলো dxy। অর্থাৎ যে ডি অরবিটালটা x অক্ষ এবং y অক্ষের মাঝখান বরাবর, সেটা হলো dxy। পরে হলো d একই এখন yz, শুধু এখানে চেঞ্জ করা, সবই একরকম, শুধু আমরা কি অক্ষর নাম চেঞ্জ করে দিলে হয়ে গেল। এটা হলো y, এটা হলো z। আচ্ছা ভিতরে বসো আছে। দেখো y এবং z এর মধ্যে দেখেছো না, সেটা হলো yz।
ঠিক আছে, dxy dyz পাঁচটা হবে। এখন এটা সবই কিন্তু এক, সবই কিন্তু আমি কি চেঞ্জ করলাম, এটা y x y, এখানে কিন্তু নাম y z, এখন z x নিব, সমস্যা নাই, এটা আমরা z নিব, এটা x নিব। ওখানে দিকে করতে পারবো না, এটা হলো যদি ত্রিমাত্রিক চিত্র রাখতে দাও তো এটা হয়ে যাবে। এটা হলো z x, এটা হলো d y z, এটা d z x, এই তিনটা। ওদের চিত্র ফাইন চিত্র হয়েছে। তাহলে তিনটা হলো dxy dyz dzx, তারপরে দুইটা একটা অন্যরকম মুছে বললাম। এখন dx স্কয়ার বাই স্কয়ার, এটা মনে করে x, এটা y, যে ডি অরবিটালটা x অক্ষ এবং y অক্ষের মাঝখান বরাবর গেছে, অক্ষের উপর দিয়ে, আবার y অক্ষের উপর দিয়ে, মানে অক্ষ বরাবর, এটা বলবো ডি x স্কয়ার মাইনাস y স্কয়ার, ডি x স্কয়ার মাইনাস y স্কয়ার। হ্যাঁ, মাঝখান দিয়ে চলছে, x অক্ষে y অক্ষের মাঝখান বরাবর চলছে, x y অক্ষের মাঝখান বরাবর। আর ডি z স্কয়ার, এইটাকে z ধরো, আমরা অক্ষ তিনটা তো লম্বভাবে আছে, তিনটা অক্ষ তো লম্বভাবে 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এখানে তিনটা অক্ষ বরাবর আছে, মনে করো তিনটা অক্ষ আছে। আর এটা যদি x ধরি, এটা y ধরি, এটা z ধরি, তাহলে z অক্ষ বরাবর আছে, সাথে আবার একটা আছে এরকম বুঝা যাবে, এটা dz। এই পাঁচটা অরবিটালের আকৃতি, এটা কোনো বই এভাবে দিছে, এটা z ধরছে, সমস্যা নাই, এটা z ধরে পজিশন দিয়ে দাও হবে। আমি তো অক্ষ তিনটা তো ধরলেই হলো, আমি একটা x ধরলাম, একটা y ধরলাম, একটা z ধরলাম, এটা ধরার উপর নির্ভর করবে। এখানে আরো আলোচনা আছে, একটু করে শেষ করুন, কোয়ান্টাম সংখ্যার পাঠ শেষ করুন। তাহলে আমরা পাইলাম যে এক্স ওয়াই জেড অরবিটাল, মানে এক অরবিটালের আকৃতিটা যদি এরকম আমাদের আলোচনা নাই উপরের লেভেলে, এটা নাই। তারপর আমি একটু দেখাই, মানে কি বের করো এক বস্তুর জন্য অরবিটাল কয়টা হয় এবং কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি, এতটুকু জানো তোমাদের লেভেলে। এক বস্তুরে মোট অরবিটাল সংখ্যা 2n প্লাস 1 হিসেবে 2 into 3 প্লাস 1, যেহেতু f এর জন্য এর মান যেহেতু 3, এটা 3 2 6 7, অর্থাৎ এক উপস্থিত অরবিটাল আছে 7টা। তাহলে কোয়ান্টাম সংখ্যা কি হয়, আমার যদি কোয়ান্টাম সংখ্যা বের করো এক উপস্থিতের জন্য, এক উপস্থিতের জন্য l সমান 3, অতএব m সমান একবার লিখে বললাম 0 হবে, প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 2 হবে এবং প্লাস মাইনাস 3 হবে, অর্থাৎ 0 থেকে প্লাস মাইনাস 3 পর্যন্ত, প্লাস মাইনাস l পর্যন্ত, তাহলে এগুলো আসে। এটাতে ভাঙাই লিখি আমরা, তাহলে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3।
আকৃতি তোমাদের দেব না, তোমাদের লেভেলে নাই, দেওয়ার দরকার নেই। এটা ফটোগ্রাফ চিত্রগুলো জটিয়ে ওখানে আন্দাজ করা যাবে না, মানে আমি এটার সহজভাবে যে আঁকার সিস্টেমটা রেখে দিলাম সহজ করে আর বই আছে। পরে বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা সংক্ষিপ্ত শেষ করে দিই নাকি? কোয়ান্টাম শেষ করে পরে অন্যান্য তারা পড়ে যাবে। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা, মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা আলোচনা আছে অন্যভাবে, আমি এটা ওইভাবে করি। স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে গ্রহগুলো যখন সূর্য ধরে প্রদক্ষিণ করে তখন তার আবর্তন দুইটা, একটা হলো নিজের অক্ষে, একটা হলো সূর্যের চারদিকে। সূর্যের চারদিকে আবর্তনকে বলা হয় কি? বার্ষিক গতি, নিজের আহ্নিক গতি বলা হয়। ইলেকট্রন যখন নিজে নিউক্লিয়াসে প্রদক্ষিণ করে, এটা তো আবর্তন আছে একটা, আবার নিজের অক্ষে আবর্তন করে। এই আবর্তন দুই রকম হতে পারে, একটা ঘড়ি কাটার দিকে, একটা ঘড়ি কাটার বিপরীত দিকে। এভাবে এই দুইটা আবর্তনের ভিত্তিতে স্পিন কোয়ান্টাম দুইটা আছে, একটা হলো প্লাস হাফ, একটা হলো মাইনাস হাফ। এস সমান হতে পারে প্লাস হাফ অথবা এস সমান হতে পারে মাইনাস হাফ। এই প্লাস হাফ মাইনাস দ্বারা আর কিছু বোঝায় না, ইলেকট্রন নিজের অক্ষে আবর্তনকে বোঝায়। আসলে ইলেকট্রন আবর্তন কিন্তু একটাই, ঘুরে, কিন্তু যখন তারা বন্ধনে আবদ্ধ হয়, অরবিটালে অবস্থান করে, তখন তারা বিপরীত হয়ে যায়। মনে করে একটা ইলেকট্রন, একটা পরমাণু, দুটো হাইড্রোজেন পরমাণু, আমরা 1s1 পাই বিন্যাস করলে, এটা 1s1, আবর্তন একই না? একই। কিন্তু এই দুটো, এই হাইড্রোজেনের যে স্পিন আবর্তন, এটা তো সেই স্পিনই হবে, কিন্তু যখন তারা বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন তারা বিপরীত দিক থেকে আসে, একটা এই দিক থেকে, একটা এই দিক থেকে। যখন মনে করে আমি কলমটা ঘুরাইতেছি, এই দিয়ে ঘুরতেছি, তাহলে আবর্তন কোন দিকে? একটা দিকে হলো না, মানে ঘুরাই ওই ইলেকট্রন এই এটা কলমটা এদিক থেকে ঘুরে আনি, তাহলে কি ওটা হয়ে গেল না? অর্থাৎ দুটো হাইড্রোজেন যখন বিপরীত দিকে বন্ধনে আবদ্ধ হয়, তার একই স্পিনে ছিল, কিন্তু বিপরীত দিকে আসার কারণে একটা প্লাস আর একটা হলো কি মাইনাস। এটাই তাহলে ইলেকট্রনের আবর্তনের ভিত্তিতে, নিজের অক্ষে আবর্তনের ভিত্তিতে বিজ্ঞানীরা দুটো কোয়ান্টাম সংখ্যা আছে, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। যখন এটা আবহনীতিতে পরে বিস্তারিত আলোচনা আছে, অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে ইলেকট্রনের নিজের অক্ষের আবর্তনকে ব্যাখ্যা করা হয়, সেটা হলো কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। মান দুইটা, এস দ্বারা প্রকাশ করা হয়, হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ। আর এখানে বিস্তারিত আলোচনা পড়ে যাবো আমরা, যে একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দুইটা, সর্বোচ্চ দুইটা। এটা আমরা ইয়েতে পলিবর্জনীতিতে আলোচনা করবো। তার এখানে এই দুইটা ইলেকট্রনের স্পিন অবশ্যই বিপরীত হবে। এখানেও জোড়ায় জোড়ায়, এটা জোড়ায় জোড়ায়, এটা কোরআনের কথা যে আল্লাহ পাক সব কিছু জোড়ায় সৃষ্টি করছে। তো ইলেকট্রন এখানেও জোড়ার সৃষ্টি, এখানেও ইলেকট্রনের জোড়া, মানে একটা ডান ঘূর্ণি বাম ঘূর্ণির বিপরীত স্পিন হয়ে গেল। একই ইলেকট্রন, শুধু ঘূর্ণনের কারণে তারা বিপরীত হয়ে গেল। আর কিছু রহস্য নেই। যেমন আমরা পাই যে পরমাণুতে যে পারমাণবিক সংখ্যা সবই কিন্তু মৌল, সব মৌলের মধ্যে একই জিনিস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু হাইড্রোজেন, অক্সিজেন ভিন্নতা কেন? পারমাণবিক সংখ্যা, এটা আমাকে রহস্য, সৃষ্টির রহস্য। যাক, তাহলে কোয়ান্টাম সংখ্যার মোটা আলোচনা শেষ করলাম। তারপর ইনশাআল্লাহ আলোচনা যাবো আমরা বিভিন্ন নীতি, আবহনীতি, হুন্ডের নীতি, পলিবর্জন নীতি, এর ভিত্তিতে আর বিস্তারিত আলোচনা করতে পারবো। তারপরে ইলেকট্রন বিন্যাস, এইটা একটা পাঠ শেষ করবো।